সমাজের ন্যায় অন্যায়ের মধ্যে সীমারেখা টানতেই মূলত আইন এবং বিচার ব্যবস্থা করা হয়েছে। মূলত মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমাতেই তৈরি হয়েছে বিচার ব্যবস্থা। আবার কোনো অপরাধী যেন নিশ্চিন্তে ঘুরে না বেড়াতে পারে, এজন্যই কঠোর থেকে কঠোরতর হয়েছে আইন। অপরাধের পরিমাণ বিবেচনা করে শাস্তির তারতম্য রাখা হয়েছে। গুরুতর যেসব অপরাধ মানুষ করেন তাদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তবে শুধু যে অপরাধের শাস্তি পায় তা কিন্তু নয়, অনেক নিরাপদ মানুষও আইনের বেড়াজালে আটকে গেছেন। মৃত্যুদণ্ড জুটেছে সেসব মানুষের নিরাপদ হয়েও। সক্রেটিস থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ নির্দোষ হয়েও শাস্তি পেয়েছেন। তেমনি একভাবে মৃত্যুদণ্ড হয়েছিল আমেরিকার ম্যাসাচুসেটসের সালেম শহরে 20 জন মানুষের, যারা সবাই ছিল নারী। বন্ধুরা, আমি মোহাম্মদ নাহিদ হাসান শাওন এমবি এক্সপ্রেসের সৌজন্যে এপিড ওপিডির 5ম এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। 1962 সালে আমেরিকার ম্যাসাচুসেটসের সালেম শহরে ঘটে গিয়েছিল ইতিহাসের এক লজ্জাজনক ও বিভৎস ঘটনা। বিচারের নামে হয়েছিল কলঙ্কজনক প্রহসন। কিছু নিরপরাধ ও অসহায় নারীকে ডাইনি অপবাদ দিয়ে সালেম গ্রামের এক নিষ্ঠুর বিচারের সম্মুখীন করা হয়েছিল। ইংল্যান্ড থেকে আসা অভিবাসীদের একটি দল এই সালেম গ্রামে বসতি স্থাপন করেন। 15 থেকে 18 শতকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে জাদুবিদ্যা ব্যবহার ছিল অনেক বেশি। তারা বিশ্বাস করত ভূত প্রেত, ওঝা, ঝাড়ফুঁক ও মন্ত্রতন্ত্রে। 1662 সালে জানুয়ারির মাঝামাঝি সময়ে সেই গ্রামে 12 বছর বয়সী অ্যাবিগেইল উইলিয়ামস ও তারই চাচাতো বোন 9 বছর বয়সী বেটি প্যারিস নামের 2 মেয়ে হঠাৎই পাগলামি শুরু করে। মৃগেতে আক্রান্ত রোগীদের যেমন ছটফট করে ও মূর্ছা যায়, অবিকল সেরকম লক্ষণ ফুটে উঠল তাদের আচরণে। তারা পাগলের মতো গৌড়াতে থাকলো, আছাড় খেতে লাগে মাটিতে, হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিতে থাকে সারা উঠান জুড়ে। কোনো কারণ ছাড়াই অ্যাবিগেইল ও বেটি নিজের মনে কথা বলে এবং দুহাত দুপাশে সরিয়ে আকাশে উড়ার ব্যর্থ চেষ্টা করে। কখনো চিৎকার, কখনো কান্নাকাটি জুড়ে দেয়, কখনো ঘর গরম রাখার চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন, আবার কখনো বা চিমনি দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করে। এই ঘটনার কয়েকদিন পর একই লক্ষণ নিয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে গ্রামটির আরও কয়েকটি ফুটফুটে মেয়ে। মনে হবে যেন কোনো অলৌকিক শক্তি ভর করেছে তাদের উপর। গ্রামের লোকেরা কী করবে বুঝতে না পেরে দিশেহারা হয়ে গেল আতঙ্কে। ওষুধ এবং প্রার্থনা কোনোটিকেই কোনো কাজ হচ্ছিল না। দিশেহারা হয়ে বেটি প্যারিসের বাবা রিপ প্যারিস গ্রাম্য ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার সব কিছু দেখে শুনে রায় দেন যে তাদের এই অসুখের পিছনে কোনো শয়তানের হাত রয়েছে। গ্রামটিতে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। প্রোটেস্ট্যান্টরা ছিল পিউরিটানপন্থী। এই মতবাদের বিশ্বাসীরা ছিল মূলত প্রাচীনপন্থী ও হতাশাবাদী। তারা বিশ্বাস করত মানবজাতির জন্ম পাপ থেকেই, আর সেই কারণে সবার মধ্যে আছে ঈশ্বর ও শয়তানের বাস। এই মানব শরীরের আশেপাশেই এক জগতে বাস করে। ফলে গ্রামের ডাক্তার যখন রায় দেয় তাদের এই 8টি মেয়ের অসুখের পিছনে শয়তানের হাত রয়েছে, তখন সালেমের চিন্তা খুব সহজেই ডাক্তারের ওই বক্তব্য সায় দেয়। 26 ফেব্রুয়ারি ডেকে আনা হলো গ্রামের ওঝাকে। ওঝার প্রশ্নের উত্তরে মেয়েরা জানালো যে গ্রামের কয়েকজন বৃদ্ধ নাকি ডাইনি, তারাই নানা টুকটাক করে তাদের মেয়েদের এই অবস্থা করেছে। মেয়েদের দলটির মধ্যে অ্যাবিগেইল ও বেটি তো সরাসরি 3 জন বৃদ্ধার নাম করে তাদের ডাইনি হিসেবে চিহ্নিত করল। গ্রামবাসীরাও মেয়েদের এই দাবি সহজেই মেনে নিল, কারণ তারাও মনে করেছিল গ্রামের উপর কারো অশুভ শক্তির ছায়া পড়েছে। ফলে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীরা অভিযোগে আদালতে বিচারের ব্যবস্থা শুরু করলেন গ্রামের ম্যাজিস্ট্রেট জোনাথন কারউইন ও জন হার্টনের তত্ত্বাবধানে। তবে যে নারীদের উপর এই অভিযোগ আনা হয়েছিল তারা ছিলেন সমাজের দুর্বল শ্রেণীর মানুষ। এদের একজন ছিল রিপ প্যারিসের কৃতদাস টিটুবা, অন্যজন ছিল সারাহ গুড, যিনি ছিলেন গৃহহীন ভিখারিণী এবং একজন মা, অন্যজন সারাহ আসবর্ন, যার সঙ্গে গ্রামের কয়েকজনের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এবং যার বিবাহিত জীবনে নিয়ে গ্রাম জুড়ে ছিল নানান স্ক্যান্ডাল। মার্চের শুরুতে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথমে 3 জনই নারী তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। ফলে ব্যাপারটি সেদিনই মিটে যেতে পারত। কিন্তু অ্যাবিগেইলের চাচা যখন এই 3 নারীর উপর জোর জেরা চালাতে শুরু করেন, তখন ক্রমাগত জেরার মুখে টিটুবার বক্তব্য একসময় পরিবর্তন হয়। সেই বৃদ্ধা স্বীকার করেন যে একটি পুরুষ শয়তান নানা আকৃতি নিয়ে তার সামনে হাজির হয় এবং এই শয়তানই কিশোরীদের উপর হামলা চালিয়েছেন। তিনি জানালেন গ্রামের অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত, তাদের তিনি শয়তানের অনুচর বলে চিহ্নিত করলেন।
টিটুবার এই স্বীকারোক্তি পরিণত হলো ভয়ঙ্কর। এই ঘটনায় সারা সালেম জুড়ে শুরু হলো গ্রামবাসীদের ব্যাপক উন্মাদনা। 3 জনেরই জেলে প্রেরণ করা হলো। সালেম গ্রামে চার্চের এক সদস্য মার্থা করিকে যখন ডাইনি অভিযোগে গ্রেপ্তার করা হয়, তখন সারা গ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে পাশাপাশি বাস করে হঠাৎই আশেপাশের মানুষ পরস্পরকে সন্দেহ করতে শুরু করলো। খুঁজে খুঁজে ধরে আনা শুরু হলো সেই সব কথিত শয়তানের অনুসারীদের। তাদের যখন নিয়ে আসা হলো মেয়েগুলোর কাছে, তখন অস্থিরতা যেন আরও বেড়ে গেল। যেন ভীষণ ক্লাসে ও আতঙ্কে তাদের চোখ ঠেটিয়ে বেরিয়ে আসতে লাগলো, মুখ দিয়ে ফেনা উঠতে লাগলো। একের পর এক নারীকে ডাইনি বা শয়তান অনুচার ইত্যাদি অভিযোগে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হলো। সব মিলিয়ে ধরা হলো 200 জনের মতো নারীকে। এমনকি 4 বছরের এক শিশুর বিরুদ্ধেও ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ আনা হলো। অভিযুক্তদের দিয়ে ভরে যায় জেলখানা। শেষে ব্যাপারটা এমন জায়গায় পৌঁছালো যে শয়তানের ভয়ে সন্ধ্যের পর রাস্তায় বের হওয়া কার্যত বন্ধ হয়ে গেল। এমনকি বিড়াল কুকুর দেখেও মানুষ ভাবতে লাগলো ছদ্মবেশী শয়তান। ডাইনির খোঁজ এতদূর গড়ালো যে শেষ পর্যন্ত 1692 সালে 27শে মে ম্যাসাচুসেটসের প্রশাসন বাধ্য হলেন বিচার বিভাগে তদন্তের নির্দেশ দিতে। তদন্তের কাজ চালানোর জন্য একটি বিশেষ উচ্চ পর্যায়ের আদালত বসানো হলো। প্রথম অভিযোগ আনা হলো ব্রিটিশ বিশপ নামের একজন বয়স্ক মহিলার বিরুদ্ধে, যিনি ছিলেন ছবি গল্পবাজ। নানা গাল গল্পে তিনি গ্রামের ছোটদের মাতিয়ে রাখতেন। তার বিরুদ্ধে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগের জবাবে তিনি আদালতে জানিয়েছিলেন তিনি নবজাতক শিশুর মতোই নিষ্পাপ। তবে তার এই বক্তব্য আমলেই নেয়নি কেউ। তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 10 জুন প্রথম নারী হিসেবে ব্রিজেটের ফাঁসি কার্যকর হয়। এদিকে অভিযুক্ত অবস্থাতেই 5 জন কারাগারে মারা যায়। তাদের মধ্যে 2 জন ছিল দুগ্ধপোষ্য শিশু। আরও 19 জন বন্দীর দীর্ঘদিন বিচার চলার পর আদালত তাদের ডাইনিবিদ্যা অপপ্রয়োগের দায়ে অভিযুক্ত করল। সমগ্র নিউ ইংল্যান্ড অঞ্চলে মিলে 34 জনকে ডাইনি অভিযোগ। আরও 19 জন বন্দীর দীর্ঘদিন বিচার চলার পর আদালতে তাদেরকে ডাইনিবিদ্যা অপপ্রয়োগের দায়ে অভিযুক্ত করল। সমগ্র নিউ ইংল্যান্ড অঞ্চলে সব মিলিয়ে 34 জন ডাইনির অভিযোগে চালান করা হলো জেলখানার অন্ধকারে। বন্দীদের অধিকাংশই ছিলেন নারী। অবশ্য সেই দলে সামান্য কয়েকজন পুরুষ সদস্য ছিলেন। জুলাই মাসে 5 জনের, আগস্ট মাসে 5 জনের এবং সেপ্টেম্বর মাসে 8 জনের ফাঁসি কার্যকর হয়। আসলে গ্রামের ওই মেয়েগুলো হিস্টেরিয়া আক্রান্ত হয়েছিল বলে ধারণা ইতিহাসবিদদের। কারণ এই রোগে আক্রান্ত হলে মানুষ বিভ্রান্ত হয়ে নানান রকম উদ্ভট আচরণ করতে থাকে। অনেক সময় এটা গণ হিস্টেরিয়া আকারও দেখা দিতে পারে। তেমন ঘটনাই ঘটেছিল শুরুতে। সেই সময় একজন মন্ত্রী কটন ম্যাথার এবং তার বাবা হার্ভার্ড কলেজের প্রেসিডেন্ট ইনক্রিস ম্যাথার এই বিচারের বিরোধিতা করেছিলেন। এই সময় দেখা গেল এই আদালত অত্যন্ত নির্দয় আচরণ শুরু করেছে। তখন এর প্রতি জনতার সমর্থন ধীরে ধীরে কমতে লাগলো। সমর্থন কমতে থাকা শুরু করায় 1693 সালে গভর্নর ফিফস এই বিশেষ আদালত বন্ধ করে দেন এবং বন্দী বাকি অভিযুক্তদের মুক্তি দেন। সালেম শহরের বিচারগুলো উপনিবেশিত আমেরিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তনে যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে এর প্রভাব ছিল। অনেক ইতিহাসবিদের মতে সমাজের উপর চার্চের যে উগ্র ধর্মীয় প্রভাব ও নিষ্ঠুর শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল সেটা ভেঙে যাওয়ার শুরু হয়েছিল এই বিচারের পরবর্তী জনতার উপলব্ধি থেকে। 2001 সালে ম্যাসাচুসেটসের আইনসভায় সামেল শহরের বিচারে মৃত্যুদণ্ড প্রাপ্তদের নির্দোষ ঘোষণা করে আইন পাশ করা হয়। তৈরি করা হলো মানুষের মঙ্গলের জন্য, সমাজের অন্যায় কমানোর জন্য আইন তৈরি করা হলো। সেই আইনের মারপ্যাচে প্রাণ গেল অনেক অসহায় নারী ও পুরুষের। ওই যে বললাম বন্ধুরা, প্রত্যেক মুদ্রারই এপিড ওপিড থাকে, ঠিক তেমনিও আইনেরও এপিড ওপিড আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন ফার্দার আপলোডের ভিডিও নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, আজ যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আশা করি এমবি এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।